আপনার অনুমতি নিয়ে আপনার ছোট 2 লাইনের একটু ইন্ট্রোডাকশন আমি দিতে চাই। যে উনি ছোটবেলায় পড়েছেন কলকাতা ডন বস্কো স্কুল, এটা খুবই বিখ্যাত স্কুল। যে স্কুল থেকে প্রতি বছর আপনার যেসব গ্র্যাজুয়েট বের হয় তারা ভবিষ্যতে কর্পোরেট সেক্টর বলেন, পলিটিক্স বলেন, বিভিন্ন মন্ত্রী, মিনিস্টার, পৃথিবীর বড় বড় কর্পোরেটের সিইও, লিডার্স। এরপর উনি যে পড়াশোনা, সেটা মনে হয় আপনি স্যার করেছেন 1970 সালের দিকে, সিনিয়র ক্যামব্রিজ। এরপর স্যার পড়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজ, গ্রাজুয়েশন করেছেন 1975-এর দিকে। তারপর উনি পড়াশোনা করেছেন ইন্ডিয়াতে 1975 থেকে 78, যতটুকু আমার মনে আছে, ইন্ডিয়ান সিএন ইনস্টিটিউট এবং আইসিএম ইনস্টিটিউট, দুটা থেকেই উনি একই সাথে কোয়ালিফাইড হয়েছেন। এরপরে স্যার যেটা বললেন, ওনার প্রায় 4 দশকের বেশি সময় ধরে, 40 বছরের বেশি সময় ধরে কর্পোরেট অভিজ্ঞতা। স্যার 20 বছরের বেশি সময় ব্রিটিশ আমেরিকান টোবাগোতে দেশে এবং দেশের বাইরে কাজ করেছেন। এরপর লাফার্জ সুরমা সিমেন্টে 18 বছরের মতো কাজ করেছেন। এখন যেটা বললেন ক্রাউন সিমেন্ট এবং অনেকগুলো কোম্পানিতে ডিরেক্টর, চেয়ারম্যান, বিভিন্ন বোর্ড রিপ্রেজেন্ট করেন। লোহাগাড়া উপজেলার সুনদী এলাকা ওনার নিজের এলাকা। স্যার আমি ঠিক বলেছি? সুতরাং মাসুদ স্যারকে আহ্বান জানাচ্ছি তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। শুরুতেই আমি ধন্যবাদ জানাই টিআরসিকে আমাকে এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। টিআরসি যে মূল উদ্যোক্তা যিনি আছেন আলিমুজ্জামান সাহেব, ওনাকে আমি চিনি গত 3 বছর থেকে। কারণ আমি ক্রাউন সিমেন্টেও আছি চিফ অ্যাডভাইজার হিসেবে, এবং উনিও ক্রাউন সিমেন্টে ছিলেন আমি যখন ক্রাউন সিমেন্টে জয়েন করলাম। এর আগে আমি 20 বছর চাকরি করেছি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে। ভ্যাট ট্যাক্স সম্বন্ধে আমার কিছুটা আইডিয়া ছিল, কারণ আমি তো আগেও ফাইন্যান্সের লোক, সেই হিসাবে আর কি। আমি যেটা দেখলাম যে আসলে আমরা অনেকে আইন জানি, কিন্তু আইনটাকে প্রয়োগ করে আমরা বিজনেসকে কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি, এটা আমি আসলে শিখেছি আলিমুজ্জামান সাহেবের কাছ থেকে। আমরা একটা কথা বলে থাকি, ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স ইভেশন, দুটো শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে ট্যাক্স ইভেশন আর একটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। ট্যাক্স ইভেশন মানে হচ্ছে যে আমি ট্যাক্স ফাঁকি দিচ্ছি, সোজা কথা। আর ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে হচ্ছে, যেটা একটু আগে আমি বললাম, যে আইনকে প্রয়োগ করে আমার ট্যাক্সটা কতটুকু কমানো যেতে পারে। এবং আইনের অনেক ফাঁক থাকে, এটা আমি ওনার থেকে দেখলাম। কিন্তু যখনই কোনো সমস্যা হতো, আমি ছিলাম সিইও ওখানে, আমি ওনাকে ডাকতাম, আমি আলিম একটা আমাকে সলিউশন দেন একটা। উনি এমন একটা সলিউশন দিতেন যে আমার মাথায় কখনো আসেনি এক মাস। এই হচ্ছে আলিমুজ্জামান সাহেব। এবং উনি যে এখন টিআরসিতে যে কাজটা করতে যাচ্ছেন, আমি ওনাকে পুরো সাপোর্ট দিয়ে যাচ্ছি এই কারণে, কারণ আমি মনে করি যে দেশের জন্য এবং ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য অনেক কিছু করতে পারবেন আসলে। কাজেই আজকে এখানে আমি আসলাম। ওনার সাথে আমার কোনো আসলে কোনো সম্পর্কই নেই, কোনো ব্যবসায়িক সম্পর্ক কিছুই নেই। ইটস জাস্ট দ্যাট একটা হৃদয়ের সম্পর্ক। উনি বললেন, আমি এসে গেলাম। তো এই যে ধরেন ভ্যাটের ব্যবস্থাপনাটা, যেটা একটু আগেই আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন, এটার বয়স বেশি না, তবে উন্নত বিশ্বে এটা অনেক অনেক পুরনো একটা ব্যবস্থা। বাংলাদেশেও এখন এসে গেছে ট্যাক্স ভ্যাট, তো আমরা জানি। এবং একটু যদি আমরা তলিয়ে দেখি যে বর্তমান প্রেক্ষাপট এবং আগে কয়েক বছর যা ঘটছে, আমরা আসলেই বুঝতে পারবো যে এই যে বর্তমান চাপটা যেটা এসছে রাজস্ব আয়ের উপরে, কেন এটা আসছে। আমরা একটা কথা বলে থাকি ইংলিশে আর কি, যে একটা ঝড় আসছে। এখন আমি যদি মনে করি যে আমি একটা গর্ত করে মাথাটা গুজিয়ে ফেলবো, ঝড়টা চলে যাবে, এরপরে মাথাটা তুলবো, এটা আর হবে না। কেন হবে না একটু পরে আপনারা বুঝতে পারবেন। কয়েকটা পরিসংখ্যান আপনাকে আমি দিই।
এখান থেকে আপনার স্পষ্ট হয়ে যাবে যে চাপটা কি রকম। গত 5 বছরে গভর্নমেন্টের রাজস্ব বাজেট 5 গুণ হয়ে গেছে। 10 বছরে 5 গুণ হয়ে গেছে আপনার। চিন্তা করে দেখেন আপনি, গত বছরে যে বাজেটটা গভর্নমেন্ট প্রণয়ন করলো 5,24,000 কোটি টাকার বাজেট, বিরাট বাজেট, এবং প্রতি বছর রাজস্ব আয় প্রায় 30 গুণের বেশি ওনারা দেখছেন। যেখানে আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে 7%, সেখানে গভর্নমেন্ট টার্গেট করছে 30%। তো টার্গেটটা কোত্থেকে আসে তাহলে? দ্যাট কেস ব্যাপারটা অনেক সহজ, কারণ ট্যাক্স পেয়ার বেশি নেই আসলে বাংলাদেশে। যারা ট্যাক্স দেয় খুব কম সংখ্যক ট্যাক্স দেয় আপনার। একটা নির্ণয় আছে যে আপনার 15% মানুষে ট্যাক্স দেয়, বাকিরা কোনো ট্যাক্স দেয় না। কেন দেয় না আমরা সবাই জানি। তো এই যে সিচুয়েশনটা আছে, গভর্নমেন্ট যখন দেখছে যে ট্যাক্স অনেক বিরাট একটা অংশ পপুলেশনে দিচ্ছে না, কিন্তু ওনারা যখন বাজেট করছে 30% প্লাস রেভিনিউ গ্রোথ দেখছেন, কারণ ওনাদের টার্গেট হচ্ছে যে যারা ট্যাক্স দিবে না তাদেরকে এখন ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে। এখন এই যে বাজেটটা গত বছর হলো 5,24,000 কোটি টাকা, তার মধ্যে ভ্যাটের অংশ ছিল 1,17,000 কোটি টাকা, 22%। বিগ পোর্শন হচ্ছে আপনার ভ্যাট থেকে। এখন ধরেন এই যে গত 6 মাসে যে আমরা লক্ষ্য করে দেখছি যে গভর্নমেন্টের এখন যে রেভিনিউ চাপটা কেন আসছে আমরা বুঝতেই পারছি। গত 6 মাসে গভর্নমেন্টের টার্গেট ছিল 1,36,000 কোটি টাকা, টোটাল রেভিনিউ টার্গেট ছিল। তবে সোফার যেটা হয়েছে সেটা হচ্ছে যে 1,05,000 কোটি টাকা, অর্থাৎ 31,000 কোটি টাকার ঘাটতি। 31,000 কোটি টাকার ঘাটতি। ঘাটতি যখন হয় তখন তো মানুষের মাথা খারাপ হয়ে যায়, কারণ চাপটা অসম্ভব বেশি পড়ে। যারা সার্কেলে অফিসার আছে তাদের উপরে চাপটা অনেক বেশি আছে যে আমি জানি না তুই কিভাবে টাকা তুলবি, কিন্তু টাকা তুলে নিয়ে আস। আমি অনেকটা বলি যে এক্সটর্শন ট্যাক্সেশন, গিয়ে বললে টাকা দিতে হবে, কিছু উপায় নেই আপনার। আর ভ্যাটের যে আয় এই বছর যেটা হয়েছে একেবারে আশানুরূপ হয়নি, কারণ নতুন ভ্যাট আইন যখন করলো তাদের অনেক আশা ছিল, কিন্তু আসলে সে আশাটা বাস্তবায়ন হয়নি। এবছর টোটাল গ্রোথ ভ্যাটের হয়েছে 7%, তার মধ্যে 5% এসছে এটি থেকে, অ্যাডভান্স ট্যাক্স থেকে, যেটা ভ্যাটের যেটা আসছে আর কি। কাজে এটা তো গত বছর ছিল না। কাজে বলতে গেলে কোনো গ্রোথই নাই আপনার ভ্যাটের উপরে। তার উপরে যেটা হয়েছে, মরার উপর খাড়া ঘাড়ের একটা কথা আছে যে একসময় গভর্নমেন্টের বড় অংশ বাজেটের শর্টফলটা আসতো সঞ্চয়পত্র থেকে। এই বছর সঞ্চয়পত্র সেলটা অস্বাভাবিক কমে গেছে, কারণ গভর্নমেন্ট অনেকগুলো কড়াকড়ি আরোপ করেছে। তো স্বভাবতই কি হয়েছে, ব্যাংক থেকে টাকা তুলছে গভর্নমেন্ট, এখন রাজস্ব আসছে না আপনার। কাজে এই যে চাপটা, এই চাপটা কমবে না, এটা অবশ্যই বাড়বে, এটার কোনো সন্দেহ নাই। কারণ আরেকটা জিনিস আমরা দেখতে হবে যে ইদানিং যেটা আমরা দেখতে পাচ্ছি মেগা প্রজেক্ট, বিরাট বিরাট প্রজেক্টে গভর্নমেন্ট নেমে গেছে, বাঘের পিঠে চড়ে গেছে। এখন নামার কোনো উপায় এখন নাই, সবগুলোকে শেষ করতে হবে। টাকা আসবে কোত্থেকে? আপনার ওই রেভিনিউ থেকে আসবে। এর মাঝখানে যেটা হয়েছে, গভর্নমেন্টের সার্ভেন্ট যারা আছে ওনাদের বেতন অনেক বেড়ে গেছে আপনার। সব দিক থেকে বাজেট তো হু হু করে বেড়ে যাচ্ছে আপনার। এবার টার্গেট হু হু করে বাড়ছে, চাপটা কার উপরে আসবে?
যারা ট্যাক্স দিতে পারে তাদের উপর চাপটা আসবে। এখন আপনি চিন্তা করতে পারেন যে ঠিক আছে, আমরা তো আগেও তো এরকম ট্যাক্স দিইনি, তো আমি হয়তো আরো ট্যাক্স না দিয়ে পারতে পারি হয়তোবা। তবে জিনিসটা আখর অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই কারণে যে আমরা যারা ম্যানুফ্যাকচারার যারা আছি, আমাদের এখন নতুন ভ্যাট আইন অনুযায়ী প্রত্যেক মাসে কাকে কাকে কত টাকার মাল বিক্রি করেছি পুরো একটা হিসাব ভ্যাট অথরিটিকে দিতে হয়। এর মানে হচ্ছে যে আমার পরে যারা হোলসেলার যারা আর আছে তাদের পুরো হিসাব এখন গভর্নমেন্ট হাতে আছে। যে কোনো দিন টান মারলে তারা বলবে যে গত 5 বছরে আপনাকে এই সেলটা করা হয়েছিল, আপনি ভ্যাট কোথায় দিয়েছেন। এটা আজকে না তো কালকে হবেই, এটার কোনো সন্দেহ নাই। গভর্নমেন্ট একটু আসতে যাচ্ছে, বাট গভর্নমেন্ট এটা করবেই, এটা কোনো সন্দেহ নাই। আর যখন হবে তখন হবে কি যে আপনার এরিয়ার তো আপনার দিতেই হবে, প্লাস পেনাল্টিও দিতে হবে। কাজেই এই কারণেই আমাদের সবাই আরেকটু সচেতন হতে হবে, কারণ চাপটা কমবে না, চাপ আরো সামনে আরো বাড়বে। আমারও বেশ কয়েকজন পরিচিত হোলসেলার আছে, কারণ সিমেন্ট ব্যবসায় আমি বহু বছর থেকে আসি আর কি। তাদেরকে ফিল্ড অফিসাররা বোঝায় যে আরে অসুবিধা নেই, আমরা আছি তো, চিন্তা করেন না। কিন্তু এটা বেশি দিন থাকবে না, কারণ সেন্ট্রাল লেভেল থেকে নেমে যাবে তখন তারা গিয়ে বলবে যে বেটা তুই যে এই যে সেলটা করেছিলি এটার ভ্যাটটা কই, এটা আসতে হবে। মেক নো মিস্টেক, আজকে না তো কালকে এটা আসবেই। যেহেতু আসবেই, এখন আমাদের সবারই একটা প্রস্তুতি নেওয়া দরকার যে ঠিক আছে ভ্যাট আমি দিব, তবে ভ্যাট যত কম দিই আইন অনুযায়ী এটা ব্যবসার জন্য ভালো, কনজিউমারের জন্য ভালো। এবং বর্তমান যে বিদ্যমান আইন যেটা আছে, ভ্যাট আইনে যেটা আছে যে যারা হোলসেলার বা যারা ইম্পোর্ট করছে তাদের 5% ভ্যাট দিয়ে বিক্রি করতে হবে। এটা যদি হয়ে থাকে, আপনি 15% আগেও দিয়েছেন, আরো 5% দেবেন, আপনার টোটাল কস্ট হিসেবে 20%, অনেক বেশি। কাজেই এখানে কি করা যায়, এটাই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়, যেটা আলিমুজ্জামান সাহেব একটু পরে আপনাদেরকে উপস্থাপন করবেন। আমি ওই বিষয়ে যাব না, উনি এক্সপার্ট, ওনার উপর আমার পূর্ণ আস্থা আছে যে আপনাদেরকে উনি খুব সরল এবং সহজ ভাষায় উনি বুঝিয়ে দেবেন। আমি যে ইন্ডাস্ট্রি থেকে আসছি এবং আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এবং বর্তমানে আমি বেশ কয়েকটা কোম্পানিরও ডাইরেক্টর, আমি যেরকম গ্ল্যাক্সোস্মিথক্লাইনের আমি চেয়ারম্যান, কমিউনিটি বোর্ডের ডাইরেক্টর, ম্যারিকো বাংলাদেশের ডাইরেক্টর, বার্জার পেইন্টসের ডাইরেক্টর, ভিএলআরটেক্সের ডাইরেক্টর। এই সব কোম্পানিগুলো কিন্তু আসলে 100% ভ্যাট কমপ্লায়েন্ট, কোনো ভ্যাটের এদিকে এদিকে কিছুই হয় না। কিন্তু অন্য দিকটা যেটা আমি জানি যে যখনই নিচের লেভেলে চলে যায়, অর্থাৎ ডিলার লেভেলে যখন চলে যায়, তখন দেখা যায় যে আসলে কিন্তু ভ্যাটের অনেকটা অসম্পূর্ণতা রয়ে গেছে। বাট এটা বেশি দিন থাকবে না, আমি আপনাকে আগেই বলে দিচ্ছি। আপনার এটা বলতে পারেন যে সতর্কবাণী, কিন্তু এটা হবেই, এটা কোনো উপায় নেই। তো যাই হোক, আসলে আজকে নিশ্চয়ই আপনারা আমাকে শুনতে আসেননি, আপনারা শুনতে এসেছেন যিনি মূল উপস্থাপনা করবেন, আলিমুজ্জামান সাহেব, কারণ ওনার উপস্থাপনা অনেক রিচ, ওনার পেপারটা আপনাদেরকে দিয়েছেন। এবং আমি আশা করি যে আপনারা আজকে যে কষ্ট করে যে আজকে এই ট্রাফিক জ্যামের মধ্যে এসেছেন, আমরা ইনশাআল্লাহ সবাই যখন শেষ হবে অনুষ্ঠানটা, আমরা সবাই স্যাটিসফাইডভাবে ফিরতে পাবো। এবং একটা কথা বলেই আমি শেষ করতে চাই যে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে কথা বলছি, VAT, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ ভ্যালির উপর আমরা ট্যাক্সটা দিচ্ছি, যেহেতু ভ্যালু বাড়ালেন তার উপর ট্যাক্সটা দিচ্ছি। আর ভ্যালু অ্যাডেড ট্যাক্সের জন্য ভ্যালু অ্যাডেড সার্ভিস আপনার লাগবে, ইনশাআল্লাহ আই থিঙ্ক TRC আপনাকে এটা দেবে। অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।